আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না, সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড বলছে কমিশন, বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিহিংসায় পড়লে আন্দোলন রাজপথে নেয়ার হুঁশিয়ারি ইশরাক হোসেনের, উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাওয়ার আহ্বান। প্লাস্টিকই মানুষের অস্তিত্বের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। এবং কলম্বো টেস্টে বাংলাদেশ ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। Primacy inbuilt. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। কয়েকদিনের আলোচনার পরও সংবিধানে রাষ্ট্রের 4টি মূলনীতি পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে নতুন নাম প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। বিএনপি সহ সমমনা কয়েকটি দল সেই প্রস্তাবেও একমত হয়নি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, নাম পরিবর্তন করলেও এর কাঠামো নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে। জেনাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সংস্কারের প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার জন্য বুধবার 5টি ইস্যু নির্ধারিত থাকলেও দীর্ঘ সময় রাষ্ট্রের 4 মূলনীতি নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে, তবে ঐকমত্য হয়নি। সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন 72-এর সংবিধানের 4 মূলনীতিকে এক ব্যক্তি ও মুজিববাদী চেতনার প্রতিফলন উল্লেখ করে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, 72-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। অন্যদিকে গণফোরাম, সিপিবি সহ বাম দলগুলোর প্রতিনিধিরা বলছেন, 1972-এর সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি রেখেই জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যুক্ত করা যেতে পারে, কিন্তু 72-এর মূলনীতি বাদ দিয়ে ঐকমত্য কমিশন নতুন মূলনীতি করলে মানবেন না তারা। আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, মুজিবের বিরোধিতা করতে গিয়ে এখানে পুরো মুক্তিযুদ্ধের ক্রেডিটটা কিন্তু আওয়ামী লীগ ও মুজিবকে দেওয়া হচ্ছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি থেকে সরে এসে নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রস্তাবিত সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির ধারণার সাথেও একমত হয়নি বিএনপি। রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে? সেটা তো নাও হতে পারে। সেখানে বলা আছে তাদের প্রস্তাব, যদিও এটার সাথে আমরা দ্বিমত, যে আইন দ্বারা নির্ধারিত। এখন আইন দ্বারা কি নির্ধারিত হবে সেটা যদি সেই কমিটি হয় তখন, কিন্তু এই কমিটির ধারণার সাথেই তো আমরা একমত না। বিএনপি বলছে যে আমরা 10 বছর সর্বোচ্চ এই পয়েন্টে একমত, তবে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগ কমিটি, এই টাইপের কমিটি কিছু থাকতে পারবে না। আলোচনায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হওয়ায় হতাশ কোনো দল। আমরা এমন এক জাতি, কোনোদিন আমরা ঐকমত্যে পৌঁছাতে পারবো না, এটাই হলো আমাদের জাতীয় মূলনীতি। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগের জন্য যে কমিটি করা হয়েছে, এনসিসি থেকে আমি মনে করি অনেক কম ক্ষমতা সম্পন্ন। জাতীয় ঐকমত্য কমিশন মনে করে ছাড় দিয়ে ঐকমতে পৌঁছানো সম্ভব। যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর
মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, রাজনৈতিকভাবে সমাধানের নামে কালক্ষেপণ ও আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকায় বিডিআর সদস্যরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড চালিয়েছিল। সংবাদ সম্মেলনে কমিশন সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা ও আলামত ধ্বংসের জন্য দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডের তদন্ত সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। তাদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করেছি। কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরতে গিয়ে সভাপতি জানান, বিডিআর বিদ্রোহের সময়কার 15 জন অফিসার, শহীদ পরিবারের সদস্য, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, সাংবাদিক সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। 55 জন সামরিক অফিসার যারা বিভিন্নভাবে পিলখানা ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট ছিলেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন একাধিক সাবেক সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বিভিন্ন গোয়েন্দা বাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। কমিশন বিভিন্ন উৎস থেকে অসংখ্য ভিডিও ফুটেজ, ছবি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এগুলো বিশ্লেষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফরেনসিক অ্যানালিসিস করার জন্য সংশ্লিষ্ট সংস্থায় প্রেরণ করা হয়েছে। বিদ্রোহ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার করে বিদ্রোহকে উস্কে দিয়েছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 50 জনের বেশি সাক্ষ্য গ্রহণ বাকি থাকায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ার করে বলেছেন, নগর ভবনে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে সরকার প্রতিহিংসামূলক আচরণ করলে এই আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে। তিনি আরও বলেন, মঙ্গলবারের আন্দোলনে হামলাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। মিডিয়ার কাছে উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইশরাক। মইনুল হাসানের রিপোর্ট। অত্যন্ত আপত্তিকর কিছু কথা শপথ না পড়ানো এবং নগর ভবনে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সংবাদ সম্মেলন। তিনি বলেন, শপথ না পড়িয়ে সরকার একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। নবাগত একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে সরকার পর্যায়ক্রমে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন ইশরাক। মঙ্গলবার সরকারের মদতপুষ্ট একটি মহল তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের উপর সরকার প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে আন্দোলন আরো ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ার করেন ইশরাক হোসেন। এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে? একটিও না। এর অর্থ এই দাঁড়ায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সেটা সরকার কর্তৃক, অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার শামিল নয় কি? বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাক আন্দোলন করেছে বলে আসিফ মাহমুদের দেওয়া বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেন ইশরাক। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় নির্বাচন নয়, সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে, এটা বিএনপির স্পষ্ট বক্তব্য। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের কয়েকজনকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। সেখানে রিজভী বলেন, 5ই অগস্টের পরে মবের মাধ্যমে যাদের হত্যা করা হয়েছে, হত্যাকারীরা যে দলেরই হোক, দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে। সুস্পষ্ট
প্রথমেই জাতীয় নির্বাচন দিতে হবে, কারণ একটি নির্বাচিত জাতীয় সরকার, সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে। মানুষের প্রত্যাশা, মানুষ 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। জামায়াতে ইসলামী বলেছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফেরত পাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠকের পর দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার পর প্রমাণ হলো অন্যায়ভাবে কিছু চাপিয়ে রাখা যায় না। স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে নির্বাচন প্রভাবিত হয় উল্লেখ করে তিনি বলেন, সেজন্য নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তারা। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতে আনে। ন্যাশনাল ইলেকশনের আগে আমাদের দাবি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে এর গুরুত্ব না বুঝে অনেকেই হাসাহাসি করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্লাস্টিকই মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। সারা দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে দখলমুক্ত করার কথা বলেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ তথা পুরো বিশ্বকে বাঁচাতে সপ্তাহে একদিনের জন্য হলেও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে, এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করব, কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না। পলিথিন ছাড়া পৃথিবী অচল, এই কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি একদিন কমিয়ে ফেলবো, 6 দিন করবো, একদিন করবো না, ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। ডক্টর ইউনূস বলেন, পরিবেশ রক্ষায় দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকবে, বিষয়টি এমন নয়। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা। নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার, বিদেশিদের তাগিদে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয়। আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলি। পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন, সরকারের আন্দোলন না। আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। ধ্বংস করার থেকে বিরত থাকুন। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি না করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃতি আমাদেরকে দিয়ে মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রথম কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব পেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সভাপতি হয়েছেন রিফাত রশিদ, সাধারণ সম্পাদক হাসান ইনাম, সাংগঠনিক সম্পাদক মইনুল আহসান এবং মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াইকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ। তাফিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পর নতুন রাজনৈতিক দল এনসিপি গঠনের পর একেবারেই অভিভাবক শূন্য হয়ে যায় সংগঠনটি। বছর ঘুরে জুলাই আসার আগ মুহূর্তে
প্রথম কাউন্সিল করে সংগঠনটি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ভোট দেন সদস্যরা। পরে নির্বাচন কমিশনাররা ঘোষণা করেন নবনির্বাচিতদের নাম। রিফাত রশিদ 21টি ভোটের মধ্যে 16টি ভোট পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। হাসান ইনাম 10টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। মুখপাত্র পদে 17টি ভোট সর্বোচ্চ 17টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ 19টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, পদ পদবীকে ব্যবহার করে কোনো প্রকার চাঁদাবাজি, দুর্নীতি বা কোনো প্রকার অনিয়ম করার ন্যূনতম সুযোগ আমরা দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান দলটির নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবার ইরান ইসরায়েল সংঘাতের খবর। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি দাবি করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলায় ইরানের পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে গেছে বলে ওই রিপোর্টে জানানো হয়। নিজেদের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে দাবি করছে ইরান ও ইসরায়েল দুই দেশই। টানা 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে নেদারল্যান্ডসের হেগে নেটো সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আপডেট। শ্রীলঙ্কার বিপক্ষে গোল টেস্টের ধারাবাহিকতা কলম্বোতে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। লঙ্কান বোলারদের দাপটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 220 রান। আগের ম্যাচের 2 ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক শান্ত 8 রানের বেশি তুলতে পারেননি। কোচের আস্থাভাজন এনামুল বিজয় ফিরেছেন 0 রানে। আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। গোল টেস্টের বিপরীত চিত্র কলম্বো টেস্টে। লঙ্কান বোলারদের দাপটে টাইগার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ প্রথম দিনেই। 197 রানে 7 উইকেট হারিয়ে ইনিংসের শেষটা ওইখানেই দেখে ফেলে বাংলাদেশ। এর আগে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে 71 রানে 2 টপ অর্ডার এনামুল ও মুমিনুলকে হারায় টাইগাররা। দ্বিতীয় সেশনে 7 রানের ব্যবধানে অধিনায়ক নাজমুল শান্ত ও সাদমানকে হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। আগের ম্যাচে 2 ইনিংসে সেঞ্চুরি করা শান্ত 8 রানে এবং সাদমান ফেরেন সর্বোচ্চ 46 রানে। স্কোরবোর্ডে 90 রান উঠতেই হানা দেয় বৃষ্টি। প্রায় 2.25 ঘন্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে অভিজ্ঞ মুশফিক ও লিটন দাসের ব্যাটে ভর করে টাইগাররা দলীয় 100 রান পার করে। 67 রানের পার্টনারশিপে একাধিক জীবন পেয়েও 34 রানের বেশি তুলতে পারেননি লিটন। আর উইকেটে সেট হয়েও 75 বলে 35 রান করে প্যাভিলিয়নে মুশফিক। দিনের শেষ ভরসা একাদশে ফেরা মিরাজ নাইম হাসানকে নিয়ে বেশি দূর যেতে পারেননি। 37 রানের জুটিতে 31 রানে ফেরেন বিশওয়া ফার্নান্দোর বলে। তাইজুল নাইমের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে 200 তোলে বাংলাদেশ। নাইম বোল্ড হওয়ায় প্রায় 2 বছর পর দলে ফেরা এবাদতকে নিয়েই আবারও দ্বিতীয় দিন শুরু করবেন তাইজুল। আদিল আহমেদ শান, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার এবং বিরতির পর জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক বিস্তারে গডফাদারদের ধরা যাচ্ছে না, গডফাদারদের ধরতে হবে, বহনকারী ধরে লাভ নেই। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচিবালয়ে 32টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, মাদক আর দুর্নীতি এই দুটো আমাদের শত্রু। মাদকের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গডফাদার তারা কিন্তু আবার ওই হোটেল ইন্টারকনে বয়ে রয়েছে, এটা আবার আমগোর সাথে চা খেয়ে
থাকে, এরা আবার দেখুন আমার সাথে ঘোরাফেরা করে। আমি এই জন্য বলছি যে এক ক্ষেত্রে আপনাকেও কিন্তু প্রপার অ্যাকশন নিতে হবে। আমরা খালি কেরিয়ার গই ধরতে পারি, কিন্তু গডফাদারদের কিন্তু খুব একটা ধরতে পারতেছি না। আপনাদের যেভাবে হোক এই গডফাদারদের ধরতে হবে। আপনারা চাচ্ছেন যে হাতিয়ার দেওয়া, আপনাকে হাতিয়ার দেওয়া হয়েছে, আপনারা এই যে 1400 কোটি টাকার এটাও দেওয়া হইলো, তারপরে আপনারা আর কি বছর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে এটাও করা দিব, কিন্তু আপনারা গডফাদার ধরতে হবে। এই কেরিয়ার ধরে কিন্তু লাভ নেই, গডফাদার না ধরলে এটা পুরা বন্ধ হয়। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলের 5 সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত 15 সেনা সদস্যের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাস গুলি ছোঁড়ে বলে জানিয়েছে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পর কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে। খান ইউনিসের যে এলাকায় হামলা হয়েছে সেখানে পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র হামলা শুরু করে। হামাস সদস্যরা দুভাগে বিভক্ত হয়ে অতর্কিত এ হামলা চালায়। প্রথমে সেখানে থাকা সেনাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। পরে আহত সেনাদের উদ্ধারে আসা সেনাদের আরেকটি দলকে লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালানো হয়। হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়। এবার রয়েছে কৃষি সংবাদ। নাটোরে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে আঙুর চাষ। লাল, সবুজ ও কালো জাতের আঙুর থোকায় থোকায় ঝুলছে গাছে। খেতে সুস্বাদু মিষ্টি আঙুর দেখতে যাচ্ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। আঙুর চাষে বিভিন্ন সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। ফুল, ফল আর ঔষধি গাছে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর পরিবেশ রয়েছে সেখানে। 5 বছর ধরে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সবুজ, ছায়া সুশীতল ও প্রাণবন্ত কর্মপরিবেশ। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। পলিথিনের যে পচনশীলতার একটা ব্যাপার রয়েছে, যে পলিথিন কখনোই পচে না, পরিবর্তে পাটের ব্যাগ পচনশীল একটি ব্যাগ এবং বারবার ব্যবহার করা যায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই বিতরণ কাজটি করেছি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকায় শুরু হয়েছে 16তম ইনটেক্স বাংলাদেশ এক্সিবিশন। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিন ব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং শোতে 10টির বেশি দেশের 125টির অধিক কোম্পানি অংশ নিচ্ছে, যা বিশ্বব্যাপী ক্রেতা, সরবরাহকারী এবং উৎপাদনকারীদের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। গেস্ট অফ অনার ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিজিএমইএ, বিকেএমইএ এবং LABCCI, KBCCI ও BGCCI এর মতো বাণিজ্য সংস্থার নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাপক ডিজিটাল রূপান্তরের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনারে তারা এই অভিমত ব্যক্ত করেন। ইমার্জিং
ক্রেডিট রেটিং এর গবেষণা বিভাগে এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমার্জিং ক্রেডিট রেটিং এর চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ডক্টর ওয়ারিসুল করিম। সেমিনারে শিক্ষাবিদ, আর্থিক বিশেষজ্ঞ এবং পেশাজীবীরা অংশ নেন। সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছে এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তী অনুষ্ঠান হোম অফ ক্রিকেটে প্রথম টেস্ট স্কোয়াডের সদস্যদের সংবর্ধনা দিচ্ছে বিসিবি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বিগত 16 বছরের দুর্বৃত্তায়ন থেকে উত্তরণ করতে হলে দেশের নীতি পরিবর্তন করতে হবে। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর কর্মশালা ও সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে উচ্চ মূল্যের বিনিয়োগ করা হয়েছে, ফলে বর্তমানে জাতীয় ব্যয়ের বড় অংশ দায় পরিশোধে চলে যাচ্ছে। 16 বছরের যে অর্জিত ক্রিমিনালাইজেশন, এটা থেকে যদি আমাদেরকে ট্রান্সেন্ড করতে হয়, এটা থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে আমাদের ক্লিয়ার পলিসি ডাইভার্সন করতে হবে। পলিসি ডাইভার্সন করতে গেলে আমাদেরকে কগনিজেন্ট হতে হবে, আমাদেরকে নিয়ামকগুলোকে সুনির্দিষ্টকরণ করে আমাদেরকে এগুলোকে নিয়ামক হিসেবে নিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করতে হবে। সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত খসড়া প্রকাশের দাবি জানিয়েছেন বিভিন্ন এলাকার প্রতিনিধিরা। দুপুরে নির্বাচন ভবনের সিইসির সাথে বৈঠকে এ দাবি জানানো হয়। সিইসির কাছে তারা 2001 সালের সীমানা পুনর্বহালের দাবি জানান। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 75টির সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে 600টির বেশি। অধিকাংশ আবেদন 2001 সালের সীমানা ফিরে পাওয়ার জন্য। তবে 225টি আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য কেউ আবেদন জমা দেয়নি। এবারে রয়েছে খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর সপ্তাহব্যাপী অনুষ্ঠান শেষ হচ্ছে বৃহস্পতিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের সংবর্ধনার মাধ্যমে। 2000 সালের 26শে জুন লন্ডনের সভায় বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয় আইসিসি। সে বছরই ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু হয়। টেস্ট খেলার 25 বছর পূর্তি উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠানের শেষ পর্বে ঢাকায় ছিল অনূর্ধ্ব 12 ক্রিকেট টুর্নামেন্ট, পেসার, স্পিনার হান্ট সহ বিভিন্ন কর্মসূচি। বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে সংবর্ধনায় প্রথম টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের বিশেষ ব্লেজার ও স্মারক তুলে দেওয়া হবে। টেস্ট ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় পরিচয়। যেহেতু আমরা ভাগ্যবান ছিলাম, ফার্স্ট টেস্টটা খেলেছিলাম, সেই স্কোয়াডে যারা অ্যাভেলেবেল আছে সকলকে কালকে আমাদের ক্রিকেট বোর্ডে দাওয়াত দিয়েছি। সো মেইনলি হচ্ছে আমাদের সেই পূর্বের 25 বছরের সেই স্মৃতিতে ফিরে যাওয়া, আমাদের সেই বন্ধুত্ব, ক্রিকেটের বন্ধুত্ব যাতে আমরা অটুট থাকে এবং তাদেরকে সম্মান জানাই। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপির আপত্তিতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল হচ্ছে না। সাংবিধানিক পদে নিয়োগের জন্য কমিটি গঠনে ঐকমত্য কমিশনের সুপারিশ। রাজনৈতিক সমাধানের নামে কালক্ষেপণ ও আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পিলখানা হত্যাকাণ্ড বলছে কমিশন। বিদেশি সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ। নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিহিংসায় পড়লে আন্দোলন রাজপথে নেয়ার হুঁশিয়ারি ইশরাক হোসেনের। উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাওয়ার আহ্বান। প্লাস্টিকই মানুষের অস্তিত্বে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় 31 প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার প্রদান। এবং কলম্বো টেস্টে বাংলাদেশ ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিন শেষে সংগ্রহ 8 উইকেটে 220 রান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।